ম্যাজিক রিয়েলিটি বা জাদু বাস্তবতা নানা রূপে আমাদের কাছে ধরা দেয়। আমাদের রোজকার জীবনেও কি ছোট্ট ছোট্ট ঘটনাগুলির ম্যাজিক আমরা টের পাই না হঠাৎ হঠাৎ? পাহাড়ি রাস্তায় চলতে চলতে আচমকা একটা মোড়ে থমকে দাঁড়িয়ে, গভীর জ্বরে আচ্ছন্ন অবস্থায় কোনো এক আশ্চর্য ভোরে, ট্রেনের জানলা দিয়ে কোনো মা ছেলের ভালোবাসাবাসীর নিটোল দৃশ্যে, শহরতলির রাস্তায় হঠাৎ সামনে দিয়ে চলে যাওয়া কোনো ডোরা কাটার বিদ্যুৎ ঝলকে, আরও কত রকম ভাবে যে ম্যাজিক তৈরি হয়। আর এইসব ম্যাজিককে নিজের কলমে অনায়াসে ধরে ফেলতে পারেন যেসব ম্যাজিশিয়ান, তাঁদেরই একজন ইন্দ্রাণী। গল্পে আড্ডায় রৌহিনের আজকের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার স্বাগত, আরও একবার ইন্দ্রাণীর সাথে তাঁর মায়া কলমের জাদুতে মজে যাবার জন্য। আজ আমরা যে গল্পটি শুনব তার নাম মৃগদাব। এই গল্পটিও গুরুচণ্ডালী প্রকাশনা প্রকাশিত লেখকের পাড়াতুতো চাঁদ বইটি থেকেই পাঠ করছি। বইয়ের সুলুক সন্ধান অবশ্যই পেয়ে যাবেন আমাদের বর্ণনার বাক্সে, যেমন প্রতিবারই থাকে। আসুন এখন শুনে নিই আজকের গল্প মৃগদাব, রচনা ইন্দ্রাণী, পাঠে আমি রৌহিন। সুখ বলতে সুপর্ণার চোখে একটা ছবি ভাসত। সে ছবির কতখানি সত্য, কতখানি মন গড়া, নাকি পুরোটাই স্বপ্ন, সুপর্ণা জানে না। সুখ ভাবলে কোথাও যেন কিরকির শব্দ করে একটা প্রজেক্টর চালু হয়ে যেত, আর সুপর্ণা একটা সাদা কালো ভিডিও ক্লিপ দেখতে পেত চোখের একদম সামনে। সুপর্ণা দেখত একটা চওড়া রাস্তা, নতুন সব ঘরদোর তৈরি হচ্ছে একদিকে, পাঁজা পাঁজা ইট, সিমেন্ট, বালি, স্টোন চিপসের ঢিপি ভাড়া বেঁধে কাজ, অন্যদিকে অজস্র কাশফুল, আর মহালয়ার আগের দিন বেলা 10টা নাগাদ মা বাবা আর সুপর্ণা রিক্সা করে যাচ্ছে। সে ছবিতে রোদ চড়া নয়, নীল আকাশ, আর সেই আকাশের নিচে পিচ ঢালা নতুন রাস্তা ধরে যেন এক গৃহপ্রবেশের নেমন্তন্নে যাচ্ছে সুপর্ণা, যেন ফিরবে সেই সন্ধ্যায়, যেন বিকেলে আর পড়াশুনো নেই তার। তারপর যেন শেষ রাতে মহালয়া শুনবে, আর তারপর দিন রবিবার। সোমবারে যেন কোনো ক্লাস টেস্ট নেই, বরং পুজোর ছুটি পড়ে যাবে দুপুরে। এ ব্যতীত গৃহপ্রবেশের নেমন্তন্নের মেনুতে ফিশ ফ্রাই, একথাও জানা গেছে আগেই। একের পর এক সুখবোধ, আনন্দ, ভালো লাগা যেন মুক্তোর মালার মতো পরপর গাঁথা, যেন কোথাও কোনো ফাঁক নেই, যেন বিষাদ কিংবা দুঃখ ঢোকার কোনো পথই খোলা নেই। ঘটমান বর্তমান আর অদূর ভবিষ্যৎ মিলিয়ে সেই ভিডিও ক্লিপকেই সুপর্ণা সুখ বলে জেনেছে এতকাল। মালার মতো নিরবচ্ছিন্ন সুখ পেতে হলে দাম ধরে দিতে হয়, এই কথাটা অবশ্য সুপর্ণা ধীরে ধীরে জেনেছে। কোনো কোনো রাতে ব্যালকনিতে বসে থাকতে থাকতে করোগেটেড ফাইবারের শেডের ভিতর দিয়ে চাঁদের মালা দেখত সুপর্ণা, অখণ্ড এক টানা। এই দেখার পেছনে কোনো এক শারীরবৃত্তীয় বা নিছক ভৌত কারণ আছে যেটা সুপর্ণা জানত না, অথচ এই চাঁদের মালা যে চোখের আড়াল হতে দেওয়া চলবে না, এরকম তার মনে হতো। এইভাবেই নিরবচ্ছিন্ন সুখবোধে সে মস্তে থাকে, সেই মতো নিজেকে ট্রেন করে তারপর অভ্যেস হয়ে যায়। অখণ্ড সুখবোধের মূল্য সে চুকিয়ে আসছে আজ 40 বছর। কারোর কোনো কথায় কোনোদিন না বলেনি সুপর্ণা। এই যেমন আজ এই ট্যুরিস্ট লজের ঘরে সে আর অতনু বিয়ের 20 বছর উদযাপন করতে এসেছে। সেটাও অতনুর ইচ্ছায়, অতনুরই পছন্দে। কোথায় যাবে, হোটেলে থাকবে না ট্যুরিস্ট লজে, কি খাবে, সবই অতনুর ছকে দেওয়া। সুখবোধের চাঁদমালা সুপর্ণার হস্তধৃত এতদিনে, সে তা হাতছাড়া করতে চায়নি বলাই বাহুল্য। অতনুর সঙ্গে ওর বিয়েটাও এভাবেই, সুখের মডেল অনুসারী। মায়ের প্রতিটি কথায় সে হ্যাঁ বলেছিল। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ায়, পাত্রপক্ষের মেয়ে দেখতে আসায়, অতনুকে কেমন লাগলো প্রশ্নের উত্তরে সে হ্যাঁ বলেছে, ঘাড় কাত করে মাথা নেড়েছে। রোম্যান্সের সামান্য একটা সুতো ছিল অবশ্য। যেদিন অতনু ওকে দেখতে আসে, সেই আশ্বিনের সকালে আকাশবাণী কলকাতা কর 7:40 শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে বেজেছিল। সন্ধ্যায় অতনু সহ পাত্রপক্ষ সুপর্ণাদের বাড়ি থেকে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই ফোন এলে ফোনের ওধারের হবু যা, ফোনের এধারের বাবা মা জেঠু জেঠিমা সুপর্ণার উত্তরের প্রত্যাশী হয়। সুপর্ণার কানে শরতে আজ কোন অতিথি বাজতে থাকে এবং সে 1 সেকেন্ডের কম সময়ই হ্যাঁ বলে। এ বিষয়ে গিনেস রেকর্ডের বুকে কোনো রেকর্ড আছে কিনা জানা ছিল না কারোরই। তবু সুপর্ণার মা অবাক হয়ে বলতে থাকে, আর একটু সময় নিয়ে ভাবতে পারতি।
বাবা বলেছিল, স্বচ্ছন্দে না বলতেই পারিস, এখন না বললে আবার কবে এরকম পরিস্থিতি আসবে, এবং আজকের আর সেই ভবিষ্যৎ পরিস্থিতির মাঝে ফারাক কতদিনের, এবং সর্বোপরি সেই ফারাকে অখণ্ড সুখবোধের মডেলটি বিপর্যস্ত হয়ে যাবে কিনা সে বিষয়ে কোনো অদৃশ্য অঙ্ক কষা সুপর্ণার মনে চলতে থাকে, এবং ফলশ্রুতি হ্যাঁতে দাঁড়ায়। এইসব ছিল পুরনো কথা। আজ ওরা অন্য শহরে। এই শহরে সবাই হরিণ দেখতে আসে। রিসর্টের ঘরে ঘরে বিছানার চাদরে হরিণের মোটিভ, বিলবোর্ডে হরিণের ছবি, বাজারে হরিণ আঁকা টি শার্ট, হরিণের সফট টয়, রাস্তায় তীর চিহ্ন দিয়ে একাধিক ভাষায় ডিয়ার পার্ক এই দিকে লেখা। আজ সকালে রিসর্টে পৌঁছবার পরেই অতনু দরজা বন্ধ করেছে। দুপুরে চলো তোমাকে এখানকার ফেমাস বিরিয়ানি খাওয়াই বলেছে। এসবই সুপর্ণার হস্তধৃত সুখের মালায় একদম খাপে খাপে ফিট করে গেছে। রোদ পড়লে বিকেলে ওরা ডিয়ার পার্কে হরিণ দেখতে যাবে, এরকমই কথা হয়ে আছে। সুপর্ণা এখন অতনুর পাশে শুয়ে, বালিশে মাথা, এসি মেশিনের মৃদু আওয়াজ আসছে, ভারী পর্দার বাইরে দুপুরের রোদ। পাশের ঘরে বড় গোছের একটা গ্রুপ সদ্য চেক ইন করলো। হালকা কথা শোনা যাচ্ছে করিডোরে। একটা বাচ্চা এক টানা গাইছে, হুড়ে 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 দাবাং দাবাং। এক কথায় ঘটমান বর্তমান বা অদূর ভবিষ্যতে কোনো বেদনাবোধের স্থান নেই। ওদের রিসর্ট থেকে ডিয়ার পার্ক মিনিট 45। সূর্য ডোবার সময় হরিণরা দল বেঁধে জল খেতে আসে। টুরিস্টরা সানসেট, জলস্রোত আর হরিণের পালকে এক ফ্রেমে ধরে নিয়ে বাড়ি যায়। বেরোনোর আগে অতনু ক্যামেরার ব্যাটারি চেক করলো। রিসর্টের বাসে আরো দুটি দল, সানগ্লাস, টুপি, জলের বোতল। বাচ্চা ছেলেটা সেই একই গান গেয়ে চলেছে, হুড় 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 দাবাং দাবাং, হুড় 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 দাবাং দাবাং। যদিও বিকেল, রোদ এখনো চড়া। উল্টো দিক থেকে হু হু ট্রাক, বাস, অ্যাম্বাসাডর, মারুতি, দুপাশে ধান ক্ষেত, কাশের গোছা। রাস্তায় কোথাও কোথাও ধান শুকোতে দেওয়া আছে। ড্রাইভারের পাশের সিটে অতনু যাত্রাপথের টানা ভিডিও তুলছে, পরে এডিট করে ফেসবুকে আপলোড করে দেবে। দাবাং দাবাংয়ের দল আর অন্য দলটি সূর্যাস্তের সময় জলের কাছে পৌঁছানো নিয়ে সামান্য চিন্তিত। বাসের ড্রাইভার বালাম পিচকারি চালিয়ে দিয়েছে। এই সময় সামনের রাস্তার উপরে একটা ভিড় দেখতে পেল সুপর্ণা। অতনুও দেখেছে সম্ভবত। ড্রাইভার গান বন্ধ করে বাসের গতি কমালো। যে ভিড়টা দূর থেকে ছোট্ট মনে হচ্ছিল, কাছ থেকে তাকে আর ছোট লাগছিল না সুপর্ণার। উপরন্তু রাস্তার এদিকের ধান ক্ষেত, ওদিকের ইট ভাটা পেরিয়ে আরো কিছু মানুষ রাস্তায় এসে উঠতে লাগলো। কিছু লোকের হাতে বাঁশ, লাঠি আর টাঙ্গি দেখল সুপর্ণা। ভিড়ের মধ্যে থেকে দুজন হাতে গামছা নাড়তে নাড়তে বাসের দিকে এগিয়ে এলে ড্রাইভার বাস থামিয়ে দাঁড়িয়ে পড়ল। দাবাংয়ের দল চেঁচিয়ে বলল, কেউ নামবেন না বাস থেকে, প্লিজ প্লিজ। অতনু কি হলো কি হলো বলতে না বলতেই বাসের গায়ে লাঠি ঠুকতে ঠুকতে কেউ একটা বলল, এই রাস্তা বন্ধ, বলছি না ব্যাক করতে। ড্রাইভারের পাশের জানলার কাঁচ নামানো ছিল, সেখানে মুখ বাড়িয়ে চিৎকার করে কেউ বলল, বলছি না ব্যাক করতে, কানে কথা যায় না। অতনু মুখ বাড়িয়ে বলল, কি হয়েছে কি হয়েছে ভাই? ওই ভিড়কে মোটামুটি দুভাগে ভাগ করতে পারছিল সুপর্ণা। একটা দল যাদের হাতে লাঠি, বাঁশ, অন্য ভাগটা স্রেফ দর্শক। অতনুর দিকের ভিড়টা মূলত দর্শকের। সেখান থেকেই কেউ বলল, মোষ চুরির ধোলাই চলতেছে। সুপর্ণা এইবার দেখতে পায় ভিড়ের ভেতরে আরেকটা ছোট ভিড়। সেই ছোট ভিড়ের মাঝখানে কেউ একটা শুয়ে, বিকেলের রোদে শুধু শুষ্ক দুটি পায়ের পাতা, লাঠি হাতে লোক দুটি বাসের জানলা ছেড়ে আবার ভিড়ের দিকে দৌড়ে যায়। অতনু কপাল মুছে বলে, যত সব ঝামেলা, ব্যাক করে ডান দিকের মাটির রাস্তায় চলো, ওখান থেকে হাইওয়ে ধরলে এখনো সানসেট দেখা যাবে। বাকি পথ একদম ঝামেলা রহিত ছিল। শেষ বিকেলে ওরা জলের কাছে, হরিণের কাছে, সূর্যাস্তের কাছে ঠিকই পৌঁছতে পেরেছিল। ছবি উঠেছিল অনেক, সেলফিও। সেই রাতে রিসর্টের ডাইনিং হলের ৩৯ ইঞ্চি স্ক্রিনে সংবাদ পাঠক মোষ চোর সন্দেহে এক কলেজ ছাত্র হত্যার খবর দেয়। জানা যায় দুষ্কৃতীরা অশনাক্ত, পুলিশ তদন্ত চালাচ্ছে। বুমের সামনে শীর্ণা বৃদ্ধাকে বিলাপ করতে দেখে সুপর্ণা, একটি কিশোরীকেও, মৃত ছাত্রর মা আর বোন যথাক্রমে। সুপর্ণার হস্তধৃত মালাটির জপ বন্ধ হয়ে যায় এইখানে।
সুপর্ণা জিজ্ঞেস করে, তোমার ক্যামেরা অন ছিল না অতনু? ছবি ওঠেনি একজনেরও? তো লোকাল থানায় গেলে হয় না? পাগল নাকি তুমি? এইসব ঝামেলায় যেচে যায় কেউ? তার উপর শিওর পলিটিক্যাল পার্টি ইনভলভ। 3-18 পুরো 54 গা হয়ে যাবে। দুদিনের জন্য বেড়াতে এসে এইসব কেউ করে? সুপর্ণা খিদে নেই বলে উঠে যায়। অতনু ওঠে। মাথা ধরেছে তোমার? একটা স্যারিডন খেয়ে শুয়ে থাকো বরং, কাল ভোরে উঠতে হবে, গাড়ি বলা আছে। সমস্ত রাত ঘুম মেরে থাকে সুপর্ণা। বারে বারে জল খায়, বাথরুমে যেতে থাকে। ভারী পর্দার ফাঁক দিয়ে রিসর্টের বাগানের আলোর এক ফালি ওদের বিছানায়। অতনু ঘুমোচ্ছে। আলো জ্বালিয়ে ক্যামেরা খোঁজা সম্ভব নয়, জেগে যাবে। অন্ধকারে সুপর্ণা ভাবতে থাকে, ক্যামেরা কোথায় রেখেছে অতনু? পর্দার যে ফাঁক দিয়ে বাগানের আলো ঢুকছিল রাতে, সেই ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকলে অতনুর দিকের সাইড টেবিলে ওর ক্যামেরা দেখতে পায় সুপর্ণা। সেই সময় অতনু ঘুম ভেঙে সুপর্ণার চোখের দিকে তাকায়, তারপর ক্যামেরার দিকে। কি ভাবছোটা কি? এসব কি পাগলামি? কি হয়েছে কি তোমার? ক্যামেরাটা নিয়ে থানায় চলো অতনু, প্লিজ। ও ভিডিও আমি এক্ষুনি ডিলিট করে দেবো, পুলিশকে দেখানোর কিচ্ছু থাকবে না। এক লাফে বিছানা ছেড়ে ওঠে অতনু। পর্দা সরিয়ে চোখ কুঁচকে ক্যামেরা অন করে। পর্দা সরাতেই সূর্যের আলো হু হু করে ঢুকতে থাকে। বিছানায় থই থই করে রোদ, চাদরে হরিণের মোটিফে আলো। সবুজ ঘাস পরিস্ফুট হয় প্রথমে, তারপর হরিণেরা জাগে, জেগে ওঠে, জ্যান্ত হয়, মাথা তুলে সুপর্ণার দিকে তাকায়। সেই চাহনিতে সুপর্ণার হস্তধৃত এতকালের সুখমালাটি ছিঁড়ে ঝরঝর হয়ে মুক্ত গড়িয়ে পড়ে, মেঝেতে ছড়ায়। ঠিক তখনই মিনিটের ভগ্নাংশ সময় এত বছরের অনুচ্চারিত সমস্ত নাগুলিকে সংহত করে বিছানার অন্য প্রান্তে পৌঁছে সুপর্ণা ভল্ট খায়। দীপা কর্মকারের প্রাদুর্ভাব ভল্ট, যে ভল্ট না দিলে নতুন করে কিছু শুরু করা যায় না। হতবাক অতনুর হাত থেকে ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে দরজা খুলে সুপর্ণা। উস্কো চুল, লাল চোখ আর রাত পোশাকেই রাস্তা দিয়ে ছুটতে থাকে। 40 বছরের সুপর্ণা স্প্রিন্ট টানে খালি পায়, সঙ্গে হরিণগুলি। সুপর্ণা যখন করিডোর দিয়ে দৌড়চ্ছিল, পাশের ঘর, তার পাশের ঘর থেকে আরো আরো হরিণ বেরিয়ে আসে। নিচের লবি, ডাইনিং হল, রিসেপশন থেকে আরো আরো হরিণ। কথিত আছে, সন 1422 বঙ্গাব্দে আশ্বিনের সকালে বড় রাস্তা ধরে এক দল হরিণকে দৌড়তে দেখা গিয়েছিল। যানবাহন রুদ্ধগতি এবং পথচারীরা থমকে দাঁড়িয়েছিল। অজস্র টুরিস্ট আর স্থানীয় বাসিন্দা সে দৃশ্য প্রত্যক্ষ করেছিল। সেলফি তোলার সাহস করেনি কেউই। তীব্র গতিতে ছুটে যাওয়া সমস্ত হরিণের চোখ রক্তবর্ণ, গ্রীবাভঙ্গি গর্বিত এবং শৃঙ্গ উদ্ধত ছিল। সন 1422 আশ্বিনের সকালে হরিণের বন শূন্য হয়ে গিয়েছিল। শুনছিলেন ইন্দ্রাণীর ছোট গল্প মৃগদাব আমার কণ্ঠে। এবার আপনাদের মন্তব্যের পালা। কেমন লাগলো শুনে তা জানতে উৎকর্ণ হয়ে রইলাম। আর ভালো লাগলে একটা লাইক আর কয়েকটা শেয়ার করে দেবার অনুরোধ থাকলো। গল্পে আড্ডায় রৌহিনের বিভিন্ন কর্মকাণ্ডের নিয়মিত আপডেট পেতে চাইলে করতে হবে সাবস্ক্রাইব, যদি এখনো না করে থাকেন তবেই অবশ্য। পরবর্তী গল্প নিয়ে হাজির হয়ে যাব যথাসময়ই। ততদিন সবাই ভালো থাকুন, চিন্তায় ভাবনায় চেতনায় থাকুন। দেখা হচ্ছে শিগগিরই। আজ আসি,